এই গল্পটা শুনতে হলে মন দিয়ে শুনুন, আর একটু নিরিবিলি হয়ে বসুন। চারপাশে কেউ যেন না থাকে। কানে হয়তো ইয়ারফোনটা গুজে নিতে পারেন, কারণ এই গল্পটা আমার জীবনের, আমার একান্ত ব্যক্তিগত এক অভিজ্ঞতার কথা। এমন কিছু যা আমি সহজে কারোর সঙ্গে ভাগ করে নিতে পারি না, কিন্তু আজ মনে হচ্ছে বলতে হবে। এই যে আপনারা আমাকে দেখছেন, আমি অনুশ্রী। আমার বাড়ি বর্ধমানে। সকালের হালকা কমলা রোদে বারান্দায় বসে আপনাদের সঙ্গে কথা বলছি। আজ পরে আছি একটা সুতির শাড়ি, হালকা নীল রঙের, তাতে সাদা সুতোর কাজ। শাড়িটা বেশ পাতলা, শরীরের ভাঁজগুলো হয়তো হালকা করে দেখা যাচ্ছে, কিন্তু এটাই তো বাঙালি নারীর সাজ, তাই না? আমি নিজেকে খুব সাজাতে পছন্দ করি না, কিন্তু যা পরি তাতে যেন একটা নিজস্বতা থাকে। যেমন আজ এই শাড়িটা খুব সাধারণ, কিন্তু কেমন যেন একটা চাপা অনুভূতি নিয়ে আসে। আমার চেহারায় বা আমার পোশাকে এমন কিছু হয়তো আছে যা বহুবার বহু মানুষকে কৌতূহলী করে তুলেছে। এমন একটা রহস্যের জাল বুনেছে যা আমি নিজেও হয়তো সবসময় বুঝতে পারিনি। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শুরু করছি এই লুকানো কথা। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এমন আরও অনেক অনুভূতি শেয়ার করব। আমার জীবনে এমন একটা অধ্যায় ছিল যখন মনটা এক অদ্ভুত দোটানায় ভুগছিল। বিয়েটা আমার হয়েছিল খুব ছোটবেলায়, ঠিক 20 বছর বয়স হওয়ার আগেই। স্বামী জয়ন্ত খুব ভালো মানুষ, ব্যবসা নিয়েই তার যত ব্যস্ততা। মাস 2-4 অন্তর তাকে বাইরে যেতেই হতো কাজের সূত্রে। প্রথম দিকে মন খারাপ হতো খুব, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। একা থাকতে শিখেছিলাম ঘরের 4 দেওয়ালের মধ্যে। ঠিক সেই সময় আমার দেবরের আগমন। দেবরের নাম ছিল আকাশ, জয়ন্তর থেকে প্রায় 5-6 বছরের ছোট। সদ্য কলেজ শেষ করে চাকরির খোঁজ করছিল, দাদার কাছেই এসে উঠেছিল। জয়ন্ত চেয়েছিল আকাশ আমার সঙ্গ দিক, যাতে আমার একা না লাগে, কিন্তু বিধাতা যে অন্য খেলায় মেতে উঠবেন তা কে জানত। আকাশ প্রথম যখন আমাদের বাড়িতে এলো, তখন সে খুবই লাজুক প্রকৃতির ছিল। মাথায় এক রাশ কোঁকড়ানো চুল, চোখে গভীর চশমা আর মুখে মিষ্টি হাসি। প্রথম দিকে সে খুব একটা কথা বলতো না। রান্নাঘরে যখন কাজ করতাম, দেখতাম সে নিচু হয়ে বসে তার ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু আর চোখে আমার দিকে তার দৃষ্টি যেন কেমন একটা বার্তা দিত। আমি প্রথমে সেভাবে খেয়াল করিনি, ভাবতাম নতুন পরিবেশে এসেছে, তাই হয়তো একটু অন্যরকম আচরণ। কিন্তু দিন যত গড়াতে লাগল, ততই যেন আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য টান বাড়তে লাগল। জয়ন্ত বাইরে গেলে আকাশ আরও বেশি করে আমার কাছাকাছি আসত। জিজ্ঞেস করত, ভাবি তোমার কি কিছু লাগবে? এক কাজ করি, বাজারে আমি যাই। কিংবা ভাবি তুমি একা একা কত কাজ করবে, আজ আমি সবজি কেটে দিই। তার এই সাহায্যগুলো প্রথম দিকে খুব ভালো লাগত, মনে হতো যাক একটা সঙ্গত আছে। কিন্তু তার স্পর্শ, তার কাছাকাছি থাকা, তার চোখের ভাষা, সব কিছুই যেন কেমন অদ্ভুত একটা মোড় নিতে শুরু করল। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, কখনো জলের বোতলটা এগিয়ে দিত, কখনো সবজি কাটার সময় তার হাতটা অজান্তেই আমার হাতের কাছাকাছি চলে আসত। সেই ছোঁয়াটা ছিল সামান্য, কিন্তু আমার শরীর জুড়ে যেন এক শিহরণ খেলিয়ে যেত। আমার ভেতরের নারী সত্তাটা সেই ছোঁয়ায় এক অজানা অস্থিরতা অনুভব করত। মনে হতো কি হচ্ছে আমার সঙ্গে, কেন আমার এমন লাগছে? আমি তো বিবাহিত, জয়ন্ত আমার স্বামী। কিন্তু আকাশের চোখের সেই গভীরতা, তার শরীরের ঘ্রাণ, তার উপস্থিতিতে আমার অস্থির হয়ে ওঠা মন, সব যেন আমাকে এক অন্য জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িটার পেছনের দিকে একটা ছোট আমবাগান ছিল। দুপুরের দিকে যখন সবাই ভাত ঘুম দিত, তখন আকাশ বই হাতে সেই আমবাগানের দিকে চলে যেত। আমি জানলা দিয়ে দেখতাম তাকে। একদিন সাহস করে আমিও গেলাম। আকাশ, এখানে কি করছিস একা একা? সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হাসল। কিছু না ভাবি, এমনিই বসেছিলাম, বই পড়ছিলাম। আমি তার পাশে গিয়ে বসলাম। মাটির সন্ধ্যা গন্ধ আর আমের মুকুলের হালকা সুবাস আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল ভেঙে যেতে শুরু করল। সেদিন গল্প করতে করতে কখন সন্ধ্যা নেমে এসেছিল আমরা টেরই পাইনি। সেদিনের পর থেকে সেই আমবাগান যেন আমাদের গোপন অভিসার স্থল হয়ে উঠেছিল। জয়ন্ত যখন বাইরে যেত, রাতে খাওয়া দাওয়ার পর আমি নিজের ঘরে ফিরতাম, আকাশ নিজের ঘরে। কিন্তু প্রায়ই দেখতাম আমার দরজার ওপাশ থেকে একটা হালকা কাশি বা পায়ের শব্দ আসছে। এক রাতে সাহস করে দরজাটা খুলেছিলাম। আকাশ দাঁড়িয়েছিল, হাতে এক গ্লাস জল। ভাবি তোমার শরীর খারাপ লাগছিল? আমার মনে হলো। আমি অবাক হলাম। না তো,
কেন? এমনি কেমন একটা মনে হচ্ছিল, ঘুম আসছিল না, তাই ভাবলাম হয়তো তোমার কিছু দরকার। সেদিন তার চোখে যে ভাষা দেখেছিলাম তা কোনো ভাইয়ের চোখে দিদির জন্য থাকে না, সেটা ছিল অন্য কিছু, এক গভীর আকর্ষণ যা আমাকেও ভেতরে ভেতরে টানছিল। আমি জানি এটা ঠিক নয়, এটা সমাজের চোখে পাপ, কিন্তু মন যে তখন যুক্তিবুদ্ধির ধার ধারছিল না। রাতের অন্ধকারে যখন সারা বাড়ি শান্ত, তখন আমরা হয়তো মেসেজ চালাচালি করতাম। সাধারণ কথা দিয়ে শুরু হয়ে সেই কথাগুলো কেমন যেন ব্যক্তিগত হয়ে উঠত। সে আমার দিন কেমন কাটল জানতে চাইত, আমার মন খারাপ হলে গভীর সহমর্মিতা দেখাত। আর এই সহমর্মিতা, এই একাকিত্বের সুযোগ নেওয়াটা আমার দুর্বলতার সুযোগে পরিণত হচ্ছিল। একদিন হঠাৎ করেই জয়ন্তর আসার কথা ছিল, কিন্তু তার কাজে বিলম্ব হল। সে ফোনে জানালো ফিরতে আরও 2 দিন দেরি হবে। আমি মনমরা হয়ে রান্না করছিলাম। আকাশ রান্নাঘরে এলো। ভাবি, তোমার মন খারাপ? আমি বললাম, আর বলিস না, জয়ন্ত ফিরতে দেরি হবে। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি সবজি কাটছিলাম। তার শরীর থেকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ আসছিল, যা আমাকে অস্থির করে তুলছিল। মন খারাপ করো না ভাবি, আমি তো আছি। তার এই কথাগুলো কেমন যেন মায়া জাল বুনেছিল। তার হাতটা আমার হাতের খুব কাছে ছিল। অজান্তেই আমার হাতটা তার হাত ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য 2 হাত যেন জমে গেল। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু সে হালকা চাপ দিয়ে আমার হাতটা ধরে রাখল। আমার চোখ তার চোখের দিকে। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত লজ্জা, ভয়, পাপবোধ যেন বিলীন হয়ে গেছে। শুধু ছিল 2 মনের এক গভীর আকর্ষণ। আমি কথা বলতে পারছিলাম না, আমার বুক ধরফর করছিল। সে খুব নিচু স্বরে বলল, ভাবি, তুমি কি কিছু বলছো না? আমি শুধু মাথা নাড়লাম। সে আমার হাতের উপর আরও আলতো চাপ দিল, যেন ভরসা দিচ্ছে, যেন বলছে আমি আছি। সেই মুহূর্তে তার এই নীরব আশ্বাস আমার কাছে ছিল এক তীব্র নির্ভরতার আশ্রয়। আমার মনে হলো আমি যেন এক অন্য জীবনে ঢুকে পড়ছি, যেখানে পাপ পুণ্য বলে কিছু নেই, আছে শুধু এক গভীরতম টান। এরপর থেকে আমরা আরও বেশি কাছাকাছি আসতে লাগলাম। আমাদের সম্পর্কটা ছিল ভীষণ গোপন। দিনের বেলায় সবার সামনে আকাশ ছিল আমার দেবর, দাদার ছোট ভাই। কিন্তু রাতের গভীরে বা কোনো নিরিবিলি মুহূর্তে সে হয়ে উঠত আমার এক গোপন সঙ্গী, এক নিষিদ্ধ ভালোবাসার পুরুষ। ছাদে যখন জামাকাপড় শুকাতে যেতাম, সেও কোনো না কোনো বাহানায় ছাদে চলে আসত। গোধূলির আলোয় আমাদের দুজনের ছায়া মিশে যেত। সে আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিত, আমার কানের লতির ওপর থেকে একগুচ্ছ চুল সরিয়ে দিত। সেই স্পর্শগুলো ছিল বিদ্যুৎ ঝলকের মতো। আমি প্রতিবাদ করতে পারতাম না। আমার শরীর যেন নিজেই সেই স্পর্শের জন্য অপেক্ষা করত। আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করত। মনে হতো আমি যেন এক গভীর খাদে নেমে যাচ্ছি, যেখান থেকে ফেরা কঠিন। এক রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঘর কাঁপছিল। আমার খুব ভয় লাগছিল। জয়ন্ত তখনও ফেরেনি। আমি একা ঘরে শুয়েছিলাম, ভয়ে কুঁকড়েছিলাম। হঠাৎ দরজায় টোকা। ভাবি, ঘুমিয়েছ? আকাশের গলা। আমি উঠে দরজা খুললাম। সে ভিতরে এসে বলল, খুব ঝড় হচ্ছে, তোমার কি ভয় লাগছে? আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে খাটের পাশে বসল। তার হাতের উষ্ণতা আমার সব ভয় যেন দূর করে দিচ্ছিল। বাইরে বজ্রপাতের শব্দ আর ভেতরে আমার হৃৎপিণ্ডের ধুকপুক। সে আমার কপালে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি তো। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাদকতা, এক গভীর নির্ভরতা। আমি তার দিকে তাকিয়েছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। সে আমার আরও কাছে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে যা ঘটেছিল তা ছিল এক নীরব বোঝাপড়া, এক গভীর আকর্ষণ। সরাসরি কিছু না বলেও আমাদের চোখ আর শরীর যেন একে অপরের সাথে কথা বলছিল। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের এক নতুন মোড়। শারীরিক কোনো ঘনিষ্ঠতা না থাকলেও মানসিক এবং আবেগিক দিক থেকে আমরা একে অপরের আরও কাছে এসেছিলাম। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে আমার মন কোনো যুক্তি মানছিল না। কয়েক মাস এভাবেই চলছিল। আমাদের এই গোপন সম্পর্কটা যেন আমাকে শেষ করে দিচ্ছিল। একদিকে জয়ন্তর প্রতি আমার দায়বদ্ধতা, আমার স্ত্রীর কর্তব্য, অন্যদিকে আকাশের প্রতি এক অদ্ভুত আকর্ষণ যা আমাকে এক অন্য নারী করে তুলছিল। আমার দিন কাটত এক তীব্র অপরাধ বোধে। হাসি খুশির আড়ালে লুকিয়ে রাখতাম এক চাপা কষ্ট। আকাশও হয়তো বুঝতে পারছিল এই লুকোচুরি বেশি দিন চলতে পারে না। একদিন বিকেলে আমি পূজা করছিলাম। মন্দিরে বসে ঈশ্বরের কাছে এই পাপের জন্য ক্ষমা চাইছিলাম। আকাশ সেখানে এলো।
সে আমার পাশে বসেছিল। ভাবি, আমি জানি যা হচ্ছে তা ঠিক নয়। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখেও ছিল এক গভীর যন্ত্রণা। তাহলে কি করব আকাশ? আমি যে নিজেকে সামলাতে পারছি না। সে আমার হাত ধরল। আমার মনে হয় আমাদের এই টানটা একটা সীমারেখার মধ্যে রাখা উচিত। দাদার প্রতি অবিচার হচ্ছে, আর তোমার প্রতিও। তার কথাগুলো আমার বুকে গিয়ে বিঁধল। হ্যাঁ, সে ঠিকই বলছিল। আমাদের দুজনেরই এই সম্পর্কে কষ্ট পাচ্ছিলাম। আমি জানতাম এই আকর্ষণটা একসময় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এটা আমার পরিবার, আমার সম্মান, আমার জীবন সবকিছু নষ্ট করে দেবে। সেই দিনের পর থেকে আমি নিজেকে একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করলাম। আকাশের কাছ থেকে নিজেকে দূরে রাখতাম। সে যখন আমার কাছাকাছি আসতে চাইত, আমি অজুহাত দিতাম। রান্নাঘরে সে এলে আমি অন্য ঘরে চলে যেতাম। এটা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমি জানতাম এটাই একমাত্র পথ। আমাদের নীরবতা বেড়ে গেল, কথা কমে গেল। একসময় যে চোখগুলো আমাকে এত টানত, সেই চোখগুলো যেন এখন একরাশ কষ্ট আর না পাওয়ার বেদনা নিয়ে আমার দিকে তাকাত। আকাশও হয়তো বুঝতে পারছিল। কিছুদিনের মধ্যেই তার একটা চাকরি হলো অন্য শহরে। সে চলে যাওয়ার দিন আমার কাছে এসে বলল, ভাবি, আমি জানি আমরা ভুল করছিলাম, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতিগুলো সত্যি ছিল। আমি তার দিকে তাকাতে পারিনি, শুধু মাথা নেড়েছিলাম। সে চলে গেল। আজও জয়ন্ত যখন বাইরে যায়, রাতের অন্ধকারে আমি একা বিছানায় শুয়ে থাকি। তখন মনে পড়ে সেই দিনগুলোর কথা। আকাশের মুখটা ভেসে ওঠে, তার স্পর্শ, তার চোখ, তার সেই গভীর টান। আজও আমার ভেতরে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে, কিন্তু আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। ভালোবাসার নামে যে মায়াজাল বুনেছিলাম তা ছিল ক্ষণিকের এক আবেগ, এক ভুল পথ। সামাজিক মূল্যবোধ, পরিবার আর নিজের আত্মসম্মান, এগুলোর গুরুত্ব অনেক বেশি। সম্পর্কগুলো খুব জটিল হতে পারে বন্ধুরা। আমাদের আবেগকে সবসময় নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ক্ষণিকের ভুলে সারা জীবনের অনুশোচনা বয়ে বেড়ানো কোনো কাজের কথা নয়। তাই এমন কোনো সম্পর্ক, এমন কোনো আবেগ যেন আমাদের জীবনের মূল্যবোধকে নষ্ট করে না দেয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। জীবনের পথ অনেক লম্বা, আর সেই পথে চলার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব প্রয়োজন। মনে রাখবেন, নিজের বিবেক আর আত্মমর্যাদাবোধই শেষ পর্যন্ত আপনাকে সঠিক পথে চালিত করবে।